Good afternoon, ma'am. Good afternoon, ma'am. Good afternoon, students. Good afternoon, organizer sir. দেখা যাচ্ছে Ma'am, ক্লিয়ারলি বোর্ড? হচ্ছে Yes, ma'am. ক্লিয়ারলি দেখা যাচ্ছে তো? Yes, ma'am. Yes. ওকে ওকে। Yes, ma'am. ম্যাম আজকে স্যার নেই। স্যার আজকে আছেন, কিন্তু যেহেতু সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারদের ইন্টারনাল এক্সাম শুরু হয়ে গেছে, মেইনলি আজকে থার্ড ইয়ারদের ইন্টারনাল এক্সাম চলছে, সেহেতু স্যারের প্রচুর ফোন আসছে, ঠিক আছে? হ্যাঁ, সেজন্য আজকে ক্লাসটা আমি নেব। স্যার সময় পেলে স্যার থাকবেন, ওকে? ম্যাম স্যার অ্যাকচুয়ালি শীটে এঁকে দেখান তো, ওটাও মানে দুবার ডিভাইস হয়ে যায়, ওই কারণেই আস করলাম। হ্যাঁ, আজকে আমি যেটা করাবো সেটা শীটে আঁকার দরকার হবে না। আজকে মেইনলি আমরা থিওরি করব, ওকে? কোনো প্রবলেম হবে না। বুধবার দিনও আমাদের এক্সাম চলেছে, সেকেন্ড ইয়ারের এক্সাম হবে বুধবার। সেদিন আমি স্যার দুজনেই কলেজ থেকে যতটা যেভাবে পারা যায় তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব, কিন্তু আমরা থেমে থাকবো না, থেমে থাকলে সিলেবাস শেষ হবে না। সেজন্য আজকে আমরা এমন একটা প্রজেকশন করব যেটা তোমাদের কাজে লাগবে না, মানে লাইনের পরেই সলিড প্রজেকশন আমরা করব। আজকে তার থিওরি পার্টটা আমি করাবো, ওকে? ম্যাম সলিড প্রজেকশন মানে কি ম্যাম, এটা কোনো অবজেক্টের প্রজেকশন হবে নাকি ম্যাম? কিউব হ্যাঁ, কিউব হ্যাঁ, আর টাইপের, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সলিড আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা প্রজেকশন করব। আজ সবাই কপি নিয়ে বসো, কারণ আজকে প্রচুর শর্ট কোয়েশ্চেন কিন্তু আসে এই চ্যাপ্টারটা থেকে। প্রচুর প্রচুর শর্ট কোয়েশ্চেন সেমিস্টার এবং ভাইভা দুটোতেই জিজ্ঞেস করা হয়, এবং এটা বেশ টাফ। সেজন্য আমি আজকে নোট করিয়ে দেব। তোমাদের সবার কাছে এনডিভার্টের বই আছে তো? ইয়েস ম্যাম আছে। ওকে ওকে, এনডিভার্টের বইতে দেখবে চ্যাপ্টার 13। হ্যাঁ বলো। বলছি ম্যাম, এনডিভার্টের বইটা কি খুলে বসবো এখন? খুলে বসতেও পারো অ্যাজ রেফারেন্স, আর না হলেও অসুবিধা নেই। আমি চ্যাপ্টার নাম্বার 13 প্রজেকশনস অফ সলিডস পড়াচ্ছি, ওকে? ওকে। খুলে বসলে খুব সুবিধা হবে, কারণ আমি সব ছবি তো আঁকতে পারবো না। কাজেই যখন আমি করাবো, যেটা করাবো সেটা তুমি আপনারা ভিজুয়ালাইজ করতে পারবে। বই যদি থাকে তাহলে নিজেদের কাছে খুলে বসো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে ওকে ম্যাম, আমি তাহলে খুলেই বসছি। ওকে ওকে। আমার ক্লাসের টাইম হয়ে গেছে। আমি যেগুলো যেগুলো বলবো একটু নোট করবে। সলিডস হ্যাভ 3 dimensions: লেন্থ, ব্রেথ অ্যান্ড থিকনেস। দেখো এনডিভার্টের বইতে এটা লেখা আছে, একদম ফার্স্ট লাইন। লেন্থ, ব্রেথ অ্যান্ড থিকনেস হচ্ছে সলিডের 3টে ডাইমেনশনস। আমরা এখন যে প্রজেকশন গুলো করছি সেটাকে বলে অর্থোগ্রাফিক প্রজেকশন। আমি লিখে দিচ্ছি। লেখা দেখতে পাচ্ছ? ইয়েস ম্যাম। Yes, ma'am. In orthographic projection, we can draw front view, top view and side view. In orthographic projections, we can draw front view, top view and side view. It's called orthographic projection. Point projection করেছি, line projection করেছি, সলিডেও তাই হবে। ফ্রন্ট ভিউ, টপ ভিউ, সাইড ভিউ, তিনটে ভিউ কিন্তু আমাদের ড্র করতে হবে। যদি কিছু বলে দেওয়া নাও থাকে তাহলেও প্রজেকশন এই কথাটাই লেখা থাকবে, কিন্তু ড্র ইজ প্রজেকশন। তখন কিন্তু আমাদের ফ্রন্ট ভিউ, টপ ভিউ, সাইড ভিউ তিনটে ভিউ ড্র করতে হবে। নামটা খুব মনে রাখবে, অর্থোগ্রাফিক প্রজেকশন। এটা আন্ডারলাইন করো বা স্টার মার্কস দিয়ে রাখো। এটা কিন্তু এক্সটার্নাল স্যার ম্যাডামরা যখন জিজ্ঞেস করে এই অর্থোগ্রাফিক, তখন অর্থোপেডিকও হয়ে যায়।
যেটা অ্যাকচুয়ালি রং। অর্থোপেডিক সম্পূর্ণ আলাদা জিনিস, সেটা হচ্ছে অস্থি সংক্রান্ত, আর এটা হচ্ছে অর্থোগ্রাফিক। কাজে এটা আন্ডারলাইন করে রাখবে, এটা কিন্তু জিজ্ঞেস করে অর্থোগ্রাফিক প্রজেকশন। এবং এর পরে একদম লাস্ট চ্যাপ্টার হচ্ছে আমাদের আইসোমেট্রিক প্রজেকশন। সেখানে ডিফারেন্স দুটো জিজ্ঞেস করে যে অর্থোগ্রাফিক প্রজেকশন আর আইসোমেট্রিক প্রজেকশনের মধ্যে ডিফারেন্স কি। কাজে অর্থোগ্রাফিক এই টার্মটা কিন্তু মনে রাখবে, এটা মনে রাখতে হবে। ওকে। অর্থোগ্রাফিক প্রজেকশনে আমরা ইন্ডিভিজুয়ালি ফ্রন্ট ভিউ, টপ ভিউ এন্ড সাইড ভিউ পাই। ইন্ডিভিজুয়ালি পাই ফ্রন্ট ভিউ, টপ ভিউ এন্ড সাইড ভিউ। সলিডস কে ইঞ্জিনিয়ারিং এর ভাষায় বলে পলিহেড্রন। পলিহেড্রন। এটার ডেফিনিশন আমি বলছি, লিখে নাও। A polyhedron is defined as a solid bounded মানে ঘেরা থাকে, bounded by planes মানে তল, called faces. called faces. ফেস বলে ওদেরকে। আরেকবার রিপিট করছি, a polyhedron is defined as a solid bounded by planes called faces. যদি সবাই নোট করতে নাও পারো, চিন্তা করার কিচ্ছু নেই, এটা কিন্তু এনডিভার্টের বইতেই রাখা আছে, আমি সেই বইটা থেকেই আমি কিন্তু রিপিট করছি। ওকে, ইয়েস ম্যাম, পলিহেড্রন। হ্যাঁ পলিহেড্রন। নেক্সট প্যারাগ্রাফে লেখো when all the faces are equal and regular স্পেলিংটা কিন্তু দেখবে, regular, LAR, all the faces are equal and regular, the polyhedron কিউব হবে নাকি? না, তাকে রেগুলার বলে। আমরা একদম ফার্স্টে করেছিলাম না যে আমরা জেনারেল মেথডে একটা পলিগন ড্র করেছিলাম, সেখানে কিন্তু রেগুলার কথাটা লিখেছিলাম, খেয়াল করে দেখো। রেগুলার মানে কি, তার এভরি সাইডস আর ইকুয়াল, এভরি সাইড যদি ইকুয়াল হয় তাহলে তাকে আমরা বলবো যে রেগুলার পলিগন। The polyhedron is said to be regular. সবার লেখা হয়েছে? নিরঞ্জন ঠিকই বলেছো, ওরা এক্সাম্পলটা হবে কিউব। এক্সাম্পল প্রচুর পাবে, প্রচুর অনেক এক্সাম্পল আছে। এবার দেখো টাইপস অফ সলিডস। হেডিং দাও টাইপস অফ সলিডস। Number 1, polyhedra. And number 2, solids of revolution.
পলিহেড্রা অ্যান্ড সলিডস অফ রেভলিউশন। অর্থাৎ যতগুলো সলিড আছে আমরা মেইনলি তাদের দুটো টাইপসে ডিভাইড করতে পারি। নাম্বার 1 পলিহেড্রা, নাম্বার 2 হচ্ছে সলিডস অফ রেভলিউশন। লেখা হলে বলবে। Yes, ma'am, done. হয়ে আছে ম্যাম। ওকে, এবার পলিহেড্রার মধ্যে আমরা 7 সলিডস পড়বো যারা পলিহেড্রার আন্ডারে পড়ছে। কাজে নাম্বার এ দাও, এ অর স্মল 1 যা তোমাদের ইচ্ছে। ফার্স্ট হচ্ছে টেট্রাহেড্রন। মানে ম্যাম যা 3টে প্ল্যান থাকবে। টেট্রাহেড্রন, টেট্রাহেড্রন, এ দিয়ে টেট্রাহেড্রন লিখে আন্ডারলাইন করো। টেট্রাহেড্রন কি জিনিস দেখো, এগুলোই কিন্তু অবজেক্টিভে আসে। টেট্রাহেড্রনের কটা সাইড থাকে, ফেস কি থাকে, এগুলোই কিন্তু দেখে বা জিজ্ঞেস করে। লেখো টেট্রাহেড্রন, it has 4 ইকুয়াল ফেস। এই 4টা না নাম্বারে লেখো, তাহলে তোমাদের মাথায় খুব সহজে মনে থাকবে। 4 ইকুয়াল ফেসেস, 4 ইকুয়াল ফেসেস। কমা, ইচ মানে প্রত্যেকটি, ইচ and equilateral triangle, each and equilateral triangle। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে হচ্ছে সমবাহু ত্রিভুজ। ওকে, ইচ অ্যান্ড ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। আবারও বলছি, যদি লিখতে না পারো ডোন্ট ওরি, এটা আমি এনডি ভাটের বই থেকেই কপি করছি। ওকে, এর পরেরটা দেখো, হেক্সাহেড্রন। হেক্সাহেড্রন এটা খুব কমন আসে, খুব কমন, যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সলিড অফ কিউব বা আদার নেম অফ কিউব ইজ ড্যাশ। তখন তোমাকে লিখতে হবে হেক্সাহেড্রন। বোঝা গেল? আনাদার নেম অফ কিউব ইজ ড্যাশ, তখন তোমাকে লিখতে হবে হেক্সাহেড্রন। হেক্সাহেড্রন হেডিং দিয়ে লেখো, it has প্রিয়াঙ্কা এক মিনিট, ওরা একটু বলুক হেক্সাহেড্রনে কটা ফেস থাকতে পারে, একটু বুদ্ধি করে বলুক। হেক্সাহেড্রনে 4টি। 6। স্যার 6টা। ওকে ওকে ওকে। নীলাঞ্জনকে আমি ধরবো না, কারণ নীলাঞ্জন বই খুলে বসে আছে। ঠিক আছে? না ম্যাম, এটা তো মানে হেক্সাগন, তো সেটা থেকে হেক্সাগন, তারপরে হেপ্টাগন 7, অক্টাগন 8, তারপর একদম ভেরি গুড, ভেরি Yes, গুড, ভেরি yes, গুড। yes. Absolutely right. Okay. হেক্সাগন 10। ঠিক আছে, চলো। অলরেডি একটা কোয়েশ্চেন কিন্তু করেছি এবং সেটা আসে, খুব কমন। সেটা হচ্ছে অ্যানাদার নেম অফ কিউব ইজ ড্যাশ। সেটা হচ্ছে মানে আনসার হবে হেক্সাহেড্রন। এটা মাথায় রাখবে, এটা কিন্তু প্রচন্ড কমন কোয়েশ্চেন। দেখো, Okay, it has 6 faces, it has 6 faces, comma, all equal squares, all equal squares। নেক্সট হচ্ছে অক্টাহেড্রন।
octahedron. নেক্সট হচ্ছে octahedron. Heading the octahedron, it has eight equilateral triangles. 8 equilateral triangles as faces. এগুলো কিন্তু কোয়েশ্চেনে আসে, অক্টাহেড্রনের কতগুলো ফেজ থাকে, কি শেপের থাকে, এগুলো ফিল ইন দা ব্ল্যাঙ্কসে আসে। হয়েছে অক্টাহেড্রন? অক্টাহেড্রন হয়েছে? Yes. নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ডুডেকাহেড্রন। ডুডেকাহেড্রন। Dodecahedron. It has 12 equal and regular pentagons as faces. আরেকবার রিপিট করছি, ডুডেকাহেড্রন, it has 12 equal and regular pentagons as faces. ম্যাম আরেকবার রিপিট করবেন? হ্যাঁ নিশ্চয়। Dodecahedron, it has 12 equal and regular pentagons as faces. পেন্টাগন থাকে, 12টা পেন্টাগন থাকে একটা সলিডের মধ্যে, সেটাকে বলে ডুডেকাহেড্রন। নেক্সট আইকোসাহেড্রন। Icosahedron. It has 20 faces. 20 faces. Equilateral triangles.
It has 20 faces, equal equilateral triangles. এই অবধি সবাই লিখতে পেরেছো? Yes. যেগুলো এতক্ষণ করালাম শুধু সেগুলো আমাদের মনে রাখতে হবে ফর শর্ট কোয়েশ্চেন্স অর অবজেক্টিভ। এরপর যেটা করাবো সেগুলো কিন্তু আমাদের ড্রয়িং এর জন্য কাজে লাগবে। ড্রয়িং গুলো কিন্তু এইগুলো দিয়ে আমরা ড্রয়িং করব না, ভয় পাওয়ার কিছু নেই। আমরা সলিডের যে ধরনের প্রজেকশন করব সেগুলো মেনলি প্রিজম, পিরামিড, সিলিন্ডার, কোন এসব রেগুলার এবং যেগুলো আমরা ইউজ টু সেগুলো দিয়েই করবো। এগুলোর কিন্তু কোনো প্রজেকশন হবে না। এই আইকোসাহেড্রন, ডুডেকাহেড্রন এগুলো ভয় পাওয়ার কিছু নেই, এগুলো শুধু মনে রাখো ফর অবজেক্টিভ পারপাস। এবার যেটা আছে নেক্সট প্রিজম দেন পিরামিড, এই দুটো জিনিস খুব ভালোভাবে কিন্তু বুঝতে হবে, ঠিক আছে? নেক্সট দেখো প্রিজম। আমি কি এটা বুঝতে পারি? ইয়েস ম্যাম। Yes. Yes, ma'am. Okay. আইকোসাহেড্রন কত নাম্বার হয়েছিল তোমাদের বলো? ম্যাম কি বলছেন? আইকোসাহেড্রনটা কত নম্বরের হয়েছিল? মানে মার্ক করতে বললাম তো, ABCD করে বা 1 2 3 4 করে। 5 নাম্বার 5। ওকে। নাম্বার 6 হচ্ছে প্রিজম। নাম্বার 6 প্রিজম। ফেস, এটা ধরো একটা প্রিজম। প্রিজম মানে হচ্ছে এটাকে বলে বেস, এটা হচ্ছে টপ, এটা হচ্ছে ফেস। নেক্সট যেদিন আমরা কলেজে যাব তোমাদেরকে কিছু কিছু উডেন সলিডস আমরা বানিয়ে রেখেছি তোমাদের বোঝানোর সুবিধার জন্য, আমি দেখাবো। প্রিজম কি জিনিস, পিরামিড কি জিনিস আমি দেখাবো, ঠিক আছে? এখন আপাতত দেখো, এটা হচ্ছে, এটাকে বলে স্কয়ার প্রিজম। এটাকে বলে স্কয়ার প্রিজম। স্কয়ার কেন? এর বেসটা হচ্ছে স্কয়ার, সেজন্য এর নাম হচ্ছে স্কয়ার প্রিজম। এইগুলোকে বলে ফেস। একটা স্কয়ার প্রিজম মানে ধরো লুডোর ছক্কা তো হবে না, উদাহরণ বাক্স, জুতোর বাক্স। হ্যাঁ, জুতোর বাক্স হতে পারে। জুতোর বাক্সটাকে যদি তুমি এইভাবে দাঁড় করিয়ে দাও তাহলে দেখবে এর নিচেরটা অর্থাৎ বেস আর টপ একরকম দেখতে। বেস আর টপ যদি একরকম দেখতে হয় তাহলে সেই অবজেক্টটা হয়ে যায় প্রিজম। বেস আর টপ সেম শেপের হলে তাকে বলে প্রিজম, আর এর নাম হয় অ্যাকর্ডিং টু বেস। এটা স্কোয়ার ছিল তাই এটা স্কোয়ার প্রিজম। এটা যদি পেন্টাগন হতো তাহলে হতো পেন্টাগনাল প্রিজম, যদি হেক্সাগন হতো তাহলে হতো হেক্সাগনাল প্রিজম। এইগুলোকে বলে ফেস, এই দুটোকে বলে ফেস। আমি প্রিজম এবং পিরামিড পর পর করাবো যাতে করে তোমাদের বুঝতে সুবিধে হয়। 7 নম্বর দেখো, নাম্বার 7 হচ্ছে পিরামিড। নাম্বার 7 হচ্ছে পিরামিড। এই হচ্ছে আমার পিরামিড। পিরামিডের এটাকে বলে বেস, এটাকে বলে ফেস,
এইটাকে বলে, এই পয়েন্টটাকে বলে ভার্টেক্স অর অ্যাপেক্স। এই যে পয়েন্ট অর্থাৎ শীর্ষবিন্দু, এটাকে বলে ভার্টেক্স অর অ্যাপেক্স। এইগুলো হচ্ছে ফেস, এটা হচ্ছে বেস। এটা আমি কিসের ছবি এঁকেছি? এটা হচ্ছে আমার স্কয়ার পিরামিড। স্কয়ার পিরামিড নামকরণ কিভাবে হচ্ছে? অ্যাকর্ডিং টু দেয়ার বেস they named as square pyramid or pentagonal pyramid or hexagonal pyramid and that's all. এইখানে দেখো প্রিজম আর পিরামিডের ডিফারেন্সটা খুব ভালো করে বোঝো। প্রিজম আর পিরামিডে যদি ডিফারেন্স বুঝতে না পারো ড্রয়িং করতে পারবে না। প্রিজমে দেখো top আর base, হ্যাঁ বলছেন পিরামিডে অলওয়েজ অ্যাপেক্স থাকবে বা ভার্টেক্স থাকবে, যেটা প্রিজমে সবসময় সেটা থাকবে। প্রিজমের বেস যেটা সেটাই হচ্ছে। ইয়েস, প্রিজমের ক্ষেত্রে টপ এবং বেস আমার সেম শেপ এবং সেম সাইজের হচ্ছে, এবং ওর ফেস গুলো দেখো রেক্ট্যাঙ্গুলার। ফেস গুলো কিন্তু রেক্ট্যাঙ্গুলার। লিখে রাখো, ডিফারেন্স লিখে রাখো, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। পিরামিডের ক্ষেত্রে ট্রায়াঙ্গুলার। ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। পিরামিডের ক্ষেত্রে হবে ট্রায়াঙ্গুলার। প্রিজমের ক্ষেত্রে ফেস হবে সবসময় রেক্ট্যাঙ্গুলার, পিরামিডের ক্ষেত্রে ফেস হবে সবসময় ট্রায়াঙ্গুলার, এবং দে মিট অলওয়েজ ইন ভার্টেক্স অর অ্যাপেক্স। সেজন্য ট্রায়াঙ্গেল শেপ আসছে, নাহলে কিন্তু আসতো না। আরেকটা হবে প্রিয়াঙ্কা ম্যাডাম, ওই যে যখন নাকি আমরা প্রিজম পড়বো, প্রিজমের ক্ষেত্রে ফেস গুলো পারপেন্ডিকুলার ভার্টিক্যাল ওয়াল হবে, ভার্টিক্যাল থাকবে, কিন্তু যখন আমরা পিরামিড দেখবো সেগুলো ইনক্লাইন্ড হয়ে যাবে, কারণ ওটা একটা ভার্টেক্স থেকে মিশতে হবে, তাই প্লেন গুলো ইনক্লাইন থাকবে। অর্থাৎ আরেকটু ভালোভাবে বলতে গেলে এইটাকে বলে অ্যাক্সিস। অ্যাক্সিসের সাথে ফেস গুলো সব পারপেন্ডিকুলার থাকবে, কিন্তু যদি পিরামিডে আসি তাহলে অ্যাক্সিসের সাথে ফেস গুলো পারপেন্ডিকুলার থাকার কোনো গল্পই নেই। সেক্ষেত্রে এই যে লাইন গুলো স্ল্যান্ট এজ, এগুলোকে আমরা বলি জেনারেটর। জেনারেটর, স্ল্যান্ট এজ গুলোকে আমরা বলি জেনারেটর ফর পিরামিড। সবাই প্রিজম আর পিরামিডের ডিফারেন্স বুঝতে পেরেছো? প্রত্যেকে বুঝতে পেরেছো? আমি দুটো অবজেক্ট দেখেছি, অবজেক্ট এ এন্ড অবজেক্ট বি। আমাকে বলো কি আছে? অবজেক্ট এ কি রয়েছে, অবজেক্ট বি কি রয়েছে? নীলাঞ্জন ছাড়া অন্য কেউ বলবে। অবজেক্ট এ এর নাম কি, অবজেক্ট বি এর নাম কি? বলো কৌস্তব, বলো। অবজেক্ট এ পিরামিড আর অবজেক্ট বি প্রিজম। হ্যাঁ, কিন্তু নামটা ঠিক করে বলো। আর একটু নাম কি স্পেসিফিক করে বলো। অনুযায়ী হয় বলেছিলাম, বলো। আমি বলবো হ্যাঁ বলো। পেন্টাগনাল, পেন্টাগনাল পিরামিড and pentagonal prism. Okay? Yes, sir. ওকে ম্যাম।
তাহলে কারোর সমস্যা নেই তো প্রিজম আর পিরামিড বুঝতে? নো ম্যাম। No, ma'am. ওকে ওকে। এইবারে আমরা সেকেন্ড টাইপ যেটা সলিডস অফ রেভলিউশন, সেটার মধ্যে কারা কারা পড়ছে দেখবো। সলিডস অফ রেভলিউশন, সলিডস অফ রেভলিউশনস এর মধ্যে পড়ছে সিলিন্ডার, সিলিন্ডার, নোট করো। আর রাইট, রাইট মানে RIGHT, রাইট। আর রাইট সার্কুলার সিলিন্ডার is a solid generated by the revolution of a rectangle about one of its sides, about one of its sides which remains fixed, which remains fixed. আরেকবার পড়ছি দেখো, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি কথাটার মানে। A right circular cylinder is a solid generated by the revolution of a rectangle about one of its sides which remains fixed. আমাদের সবার বাড়িতে ক্যালেন্ডার আছে। ক্যালেন্ডার যখন আমাদের বাড়িতে আসে রোল করা থাকে তো ক্যালেন্ডারটা, তারপর যখন ক্যালেন্ডারটাকে যখন আমরা খুলি তখন একটা রেক্টাঙ্গেল পাই তো। ক্যালেন্ডারটাকে খুলে ফেললে আনফোল্ড করলে একটা রেক্টাঙ্গেল পাই তো, এগ্রি করতে পারছো? তারপরে আবার যখন রোল করি, ওকে রোল করি কিভাবে, আমরা নিচের দিক থেকে ঘোরাতে ঘোরাতে যাই, তার মানে ওপরের যে সাইডটা সেটা কিন্তু ফিক্সড থাকছে। দেখো ওপরের সাইডে কিন্তু আমরা ফিক্সড রাখছি, আমরা কিন্তু নিচ থেকে ক্যালেন্ডারটা রোল করতে করতে ওপরে যাই, তখন সেটা কি হয়, রেক্টাঙ্গেলটা একটা সিলিন্ডার তৈরি হয়ে যায়। ভিজুয়ালাইজ করতে পারছো? ইয়েস ম্যাম। বা ধরো তোমার ড্রয়িং শিট, সেটাও একটা রেক্টাঙ্গেল, সেটাকে তুমি একটা সাইড দিয়েই তো ফোল্ড করো, তুমি তো দুটো সাইড দিয়ে ফোল্ড করতে করতে আসো না, না তুমি একটা সাইডকে ফিক্সড রাখো, আরেকটা সাইডকে তুমি রোল করতে করতে যাও, এবং ফাইনালি যখন রোল হয়ে যায় সেটা একটা সিলিন্ডারের শেপ নেয়, অর্থাৎ তার মাথাটা গোল হয়ে যায় আর পুরোটা একটা রেক্টাঙ্গেল শেপে আসে, তাই তো? অর্থাৎ এই যে রেভলিউশন হচ্ছে, যে রোল্ড করছো, সলিডের রেভলিউশন দিয়ে এটা তৈরি হচ্ছে, সেজন্য এটা সলিডস অফ রেভলিউশনের আন্ডারে পড়ছে সিলিন্ডার। বোঝা গেল কেন এই সলিডস অফ রেভলিউশনের আন্ডারে পড়লো?
এতক্ষণ পলিহেড্রার আন্ডারে যারা ছিল তাদের সাইডস গুলো ইকুয়াল রেগুলার ছিল, তাদেরকে কিন্তু আমরা ফোল্ড করে তৈরি করছি না, রোল করছি না, কোনো রিভলিউশন হচ্ছে না। কিন্তু এদেরকে একটা সিলিন্ডার যদি তোমাকে বানাতে হয় তোমাকে কিন্তু রেভলিউট করতে হবে বা রোল্ড করতে হবে, সেই জন্য এরা সলিডস অফ রিভলিউশনের আন্ডারে পড়লো। বোঝা গেল? ক্লিয়ার? সবাই বুঝলে? নেক্সট হচ্ছে কোন। সিলিন্ডারের পরে লেখো কোন। প্রিয়াঙ্কা এখানে একটা মিনিট একটা কথা বলে নি যে হ্যাঁ, স্টুডেন্ট হ্যাঁ। দেখো এখানে বলা হলো রাইট সার্কুলার সিলিন্ডার, রাইট সার্কুলার সিলিন্ডার। এখানে যদিও এখন এইটুকু পড়লেই হবে, এখানে সেকেন্ড ইয়ার উঠে আমাদের যেহেতু লাগবে তাই এখন বলে দিই রাইট কথাটা কেন বলা হচ্ছে। রাইট মিন্স অ্যাক্সিসটা পারপেন্ডিকুলার আছে, যে অ্যাক্সিসটা পারপেন্ডিকুলার 90 ডিগ্রি আছে বেসের সাথে, রাইট সার্কুলার সিলিন্ডার। কিন্তু যখনই এটা একটু হেলে যাবে অর্থাৎ অ্যাক্সিসটা ইনক্লাইন্ড হয়ে যাবে, ভার্টিক্যাল থাকবে না, তখন আমরা তাকে বলবো অবলিক সিলিন্ডার, অবলিক সিলিন্ডার। এবার সার্কুলার কেন বলা হচ্ছে, তলাটা বেসটা সার্কেল থাকছে বলে তাকে সার্কুলার বলা হচ্ছে, সিলিন্ডার মাত্রই সার্কুলার বেস। তাহলে রাইট হলে পারপেন্ডিকুলার হবে অ্যাক্সিসটা, অবলিক হলে পরে ওটা একটু ইনক্লাইন থাকবে অর্থাৎ হেলে যাবে আর কি জিনিসটা, তখন তাকে অবলিক বলবো। ওকে প্রিয়াঙ্কা। আচ্ছা, স্যার যেটা বললেন আমরা একটু এঁকে দেখি। এইটাকে বলে অ্যাক্সিস। অ্যাক্সিস আমরা কিভাবে পাই? সেন্টার থেকে সেন্টার টু সেন্টার জয়েন করলে যেটা আসে সেটাকে বলে অ্যাক্সিস। এটা যখন পারপেন্ডিকুলার হয় অর্থাৎ 90 ডিগ্রি হয় টু দা বেস, এইটাকে বলে বেস, তখন সেটাকে বলে রাইট সার্কুলার সিলিন্ডার। ঠিক আছে? এইবারে স্যার যেটা বললেন, যদি আমার অবজেক্টটা এরকম আসে, তাহলে দেখো এই অ্যাক্সিসটা কিন্তু বেসের সাথে পারপেন্ডিকুলার নেই, অবলিক সিলিন্ডার। ঠিক আছে? সেজন্য এটা তখন হয়ে যাবে অবলিক, অবলিক, অবলিক। বেসের সাথে অ্যাক্সিস যদি পারপেন্ডিকুলার না থাকে তখন তাকে আমরা বলবো অবলিক সিলিন্ডার। বেসের সাথে যদি পারপেন্ডিকুলার থাকে অ্যাক্সিস তাহলে বলবো রাইট সার্কুলার সিলিন্ডার। ওকে? ওকে। নেক্সট দেখো কোন। কোন লেখো। A right circular cone is a solid generated by the revolution of a right angled triangle. Of a right angled triangle about one of its perpendicular sides
which is fixed. আরেকবার বলছি, a right circular cone is a solid generated by the revolution of a right angled triangle about one of its perpendicular sides which is fixed. এটার এক্সাম্পল কি হতে পারে? জিনিসটা যেটা বলছে, বার্থডে টুপি গুলো যেরকম হয়, আমরা অনেকে বাড়িতেও বার্থডে টুপি বানিয়ে নিই। যে প্রসেসে বার্থডে টুপিটা বানাই সেটা কিন্তু একটা রাইট সার্কুলার কোনই বানাচ্ছি, ঠিক আছে? কোণের সম্বন্ধে যা যা এখানে বলেছে জেনারেটর, অলরেডি আমরা সেগুলো আগেরটাতেই দেখে নিয়েছি যে জেনারেটর কাকে বলে। আমরা যখন পিরামিড করছিলাম তখনই দেখে নিয়েছিলাম। সবই একই বলছে, তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি কোণ দেখতে কেমন হয়। এই এইটা হচ্ছে আমার অ্যাক্সিস, এটা হচ্ছে আমার বেস, এটা হচ্ছে আমার স্ল্যান্ট এজ, ইডিজি। ওকে, এগুলোকে বলে জেনারেটর। এরা হচ্ছে জেনারেটর। এইটাকে বলে অ্যাপেক্স or vertex। বরের যে টোপর সেটাও কিন্তু কোন সার্কুলার, রাইট সার্কুলার কোণের এক্সাম্পল, বরের টোপর। ওই স্ল্যান্ট এজটা বুঝলাম না, ওটা কি ম্যাম? বলো বলো বলো। বলছি ম্যাম ওই স্ল্যান্ট এজ যেটা, ওটা কি বুঝতে পারছি না। হ্যাঁ, স্ল্যান্ট এজ মানে কি? এইভাবে থাকে তো, নিচে একটা বেস থাকছে, এই স্ল্যান্ট মানে আলু বাঁকা, স্ল্যান্ট মানে হচ্ছে তির্যক, এটা কিন্তু পারপেন্ডিকুলার নয় না, এইভাবে থাকছে, তার মানে এই ধরনের জিনিসগুলোকে বলে স্ল্যান্ট এজ। ওকে, পিরামিডের ক্ষেত্রেও তো থাকতে পারে ম্যাম স্ল্যান্ট এজ। হ্যাঁ 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 থাকতে পারবে। স্ল্যান্ট মানে কি? তির্যক, বাঁকা, ইনক্লাইন্ড যে লাইনটা হয়ে থাকছে সেটাকে বলে স্ল্যান্ট এজ। ম্যাম এর কোনো একটা ফর্মুলাও আছে স্ল্যান্ট এজ দিয়ে, এরিয়া না কি একটা যেন ভুলে গেছি। এই ড্রয়িং এর ক্ষেত্রে তোমার লাগবে না ফর্মুলাটা। হ্যাঁ ম্যাম, ওটা অ্যাকচুয়ালি মেন স্ল্যান্ট এজ, ক্লাস 10 এ। হ্যাঁ স্ল্যান্ট এজ জানতে হবে এই কারণে, কখনো কখনো এই যে কোণ, এই যে কোণটা ধরো, এই কোণের যদি ড্রয়িং দেয় ডাইমেনশনে, কখনো কখনো দেয় অ্যাক্সিসের হাইট, অথবা কখনো কখনো দেয় স্ল্যান্ট এজের হাইট। বোঝা গেল? এই যে কোণটা দিয়েছে, কখনো কখনো তোমাকে অ্যাক্সিস হাইট মেনশন করে দেয়, কখনো বা স্ল্যান্ট এজের হাইট মেনশন করে দেয়, সেই জন্য তোমাকে স্ল্যান্ট এজ জিনিসটা কি সেটা জানতে হবে। আচ্ছা, তখন পিথাগোরাস অ্যাপ্লাই করতে হবে। অ্যাক্সিসটা হচ্ছে পারপেন্ডিকুলার, বেসের রেডিয়াসটা হচ্ছে রাইট অ্যাঙ্গেলের বেস, আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের বেস, আর স্ল্যান্ট হাইটটা, স্ল্যান্ট এজটা বা স্ল্যান্ট হাইটটা তোমার আসবে হাইপোটেনিউস হিসেবে, অতিভুজ হিসেবে। তখন আমাদের যখন কোনো ডেটা মিসিং থাকে, কোশ্চেনের মধ্যে ডেটাটা ঘুরিয়ে দেওয়া থাকে, তখন আমাদের স্ল্যান্ট হাইট বা স্ল্যান্ট এজটা দরকার পড়ে। আর তুমি কে যেন একটু ফর্মুলার কথা বললো, ওটা হচ্ছে আমাদের সারফেস ডেভেলপমেন্ট যখন আমরা করব, তখন আমরা এই অ্যাপেক্সে যে অ্যাঙ্গেলটা আছে, ওই অ্যাঙ্গেলটা ফাইন্ড আউট করার জন্য ওটা আমাদের ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হয়, সারফেস এরিয়া বার করার জন্য, সারফেস এরিয়া বার করার জন্য। ঠিক আছে হ্যাঁ স্যার, হ্যাঁ। ওকে, ওটা আমরা পরের শীটে করব। ওকে, এখন এটা শোনো, এটাকে ভার্টেক্সও বলা যেতে পারে তো? হ্যাঁ ভার্টেক্স তোমার 2 ডাইমেনশনাল ফিগারের ক্ষেত্রে বলা যায়, 3 ক্ষেত্রে বলা যায়, 3 ক্ষেত্রে স্পেশালি ওটা অ্যাপেক্স হয়ে যায়। ভার্টেক্স যেমন ট্রায়াঙ্গেলের ভার্টেক্স, ঠিক আছে, কিন্তু এই যেমন কোণের ক্ষেত্রে আমরা তখন অ্যাপেক্স বলতে স্বচ্ছন্দ বোধ করি। অ্যাকচুয়ালি সব ভার্টেক্সই, শীর্ষবিন্দু বাংলায়। নেক্সট হচ্ছে স্ফিয়ার। স্ফিয়ার মানে হচ্ছে গোলক।
নোট করো a sphere is a solid generated by the revolution of a semicircle about its diameter as the axis আরেকবার বলছি দেখো a sphere is a solid generated by the revolution of a semicircle about its diameter as the axis. Next line এ লেখো the midpoint of the diameter is the center of the sphere. The midpoint of the diameter is the center of the sphere. All points, comma, full stop দিয়ে, all points on the surface of the sphere are equidistant. Equidistant মানে সমদূরত্ব। Equidistant মানে সমান দূরত্বে আছে। Equidistant from its center. স্ফিয়ার এর এক্সাম্পল কি হতে পারে? বল হতে পারে, মার্বেল হতে পারে, গ্লোব হতে পারে, ওকে, গোলক, যেগুলো সবই সেগুলোকে স্ফিয়ার বলে। আমার একটা কোশ্চেন আছে এখানে, একটা অবজেক্টের নাম বলো যাকে প্ল্যান, এলিভেশন এবং সাইড ভিউতে আমি একই রকম দেখতে পাবো। সলিড, ওকে, স্ফিয়ার, বল জাতীয় যে কোনো জিনিস, স্ফিয়ার যাকে প্ল্যান আরেকজনও হয়, সেটা কে বলতে পারবে স্ফিয়ার ছাড়া? স্যার স্কোয়ার, কিউব। ইয়েস স্যার, কিউব, হ্যাঁ স্যার, কিউব। সলিডটা কিউব, তুমি দেখবে সবাইকে স্কোয়ার, অ্যাকচুয়ালি হ্যাঁ ঠিকই। তুমি বুঝেছো ঠিক, একদম তুমি ঠিক বুঝেছো, কিন্তু স্লিপ অফ দ্য টাং হয়ে গেছে, ওটা কিউবটা হয়ে। ভেরি গুড, ওকে, ওয়েল ট্রাই। হ্যাঁ প্রিয়াঙ্কা, চলো তারপরে। হ্যাঁ, এরপরে একটা টার্ম আসছে ফ্রাস্টাম। নেক্সট হচ্ছে ফ্রাস্টাম। এই ফ্রাস্টাম কথাটা আমরা সলিডে যতটা না জানবো, সেকশন অফ সলিডস যখন করব তখন আমাদের ভীষণ ভাবে দরকার হবে। ফ্রাস্টাম কথাটার মানে কি দেখো, লেখো
when a pyramid or a cone is cut 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 মানে কেটে ফেলা হয় by a plane parallel to its base comma thus thus removing the top portion comma the remaining portion is called its frustum. The remaining portion is called its frustum. জিনিসটা কি বুঝিয়ে দিচ্ছি দেখো suppose এটা কিসের ছবি বলো তো পিরামিডের ছবি কি পিরামিড চতুস্তলকীয় পিরামিড স্যার ম্যাম বলো স্কোয়ার পিরামিড স্কয়ার পিরামিড ঠিক আছে আর তার পাশেরটা কিসের ছবি বলো কোন ম্যাম কোন শঙ্কু আকৃতি মানে কোন এবার কি বলছে দেখো আমি একটা প্লেন নিচ্ছি যেটা দিয়ে কাটবো কিভাবে কাটছি এইটা আমার বেসের সাথে আমি প্যারালাল করে যদি কাটি বেসের সাথে প্যারালাল করে আমি কেটে দিলাম সিমিলারলি এটাও তাই বেসের সাথে প্যারালাল করে আমি কেটে দিচ্ছি দেওয়ার পর এই পোরশনটা আমি সরিয়ে দিচ্ছি যদি এই পোরশনটা আমি সরিয়ে দিই তাহলে এখানটায় কি আসবে দেখো তো শেপটা এরকম আসবে কিনা অর্থাৎ এটা দেখতে ইয়েস ম্যাম ওরকমই হবে উপরেরটা একটু ছোট হবে হ্যাঁ দেখো উপরেরটা একটু ছোট হবে আর Yes, ma'am, হ্যাঁ। নিচেটা যেমন ছিল তেমন থাকবে এটাকে কেটে ফেলে বাদ দেওয়ার পর যেটা থাকছে সেটা এরকম দেখতে হবে সিমিলারলি এটা এখানে একটা ছোট্ট সার্কেল আসবে অর্থাৎ এটা দেখতে কেমন হবে এইভাবে কিভাবে কাটলে এরকম দেখতে পাবো বেসের সাথে যদি আমি প্যারালাল ভাবে কাটি তাহলে আমি এরকম দেখতে পাবো এবং বেসের সাথে প্যারালাল ভাবে কেটে ফেলার পর এই পোরশনটাকে রিমুভ করে দিলে যে জিনিসটা থাকে সেটাকে বলে ফ্রাস্টাম ঠিক আছে এরপরেরটা হচ্ছে ট্রাঙ্কেটেড নেক্সট আসছে আমাদের ট্রাঙ্কেটেড truncated লেখো when a solid cut by a plane
when a solid তারপরে is cut by a plane inclined to the base, it is said to be truncated. It is said to be truncated. এটা একটু দেখে নাও কিরকম কি আসছে। আমি ট্রাঙ্কেটেড কথাটা একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, এইটা হচ্ছে একটা স্কয়ার পিরামিড। ঠিক আছে, ধরো 1 2 3 4, এটা ধরো ও প্রাইম। এইবারে ধরো আমি তাকে এইভাবে কাটছি, বেসের সাথে ইনক্লাইন ভাবে আমি কেটে ফেলছি। ম্যাডাম এটা প্ল্যান রিমুভ করে দিই, তাহলে আমার কিরকম ছবিটা আসবে দেখো একটু। এইরকম আসবে দেখতে। ওপর থেকে যদি আমি দেখি, কেটে ফেলার পর আমি যদি ওপর থেকে দেখি, তাহলে আমার দেখতে অনেকটা এইরকম আসবে শেপটা। এই যে বেসের সাথে ইনক্লাইন ভাবে কাটা হচ্ছে, এই কাটাটাকে বলে ট্রাঙ্কেটেড। ঠিক আছে, এটা আমার এই ফ্রাস্টাম আর ট্রাঙ্কেটেড আমাদের এই সলিডস অফ প্রজেকশনে অতটা লাগবে না, লাগবে আমাদের নেক্সট শীট, সেটা হচ্ছে সেকশনস অফ সলিড। সেকশন মানে কেটে ফেলা, সেখানে বেশি কাজে লাগবে। ঠিক আছে, ইয়েস আজকে যা পড়ানো হলো তা কিছুটা বোঝা গেল? ইয়েস ম্যাম, বোঝা গেছে। এবার যেটা বলছি আমি দেখো, আমরা দেখলাম যে আমরা পয়েন্ট প্রজেকশন না বোঝার জন্য আমরা লাইন বুঝতে পারবো না, লাইন না বুঝলে আমরা সলিড বুঝতে পারবো না, সলিড না বুঝলে আমরা এর পরের শীট আছে সেকশন অফ দ্য সলিড, সেখানে যেতে পারবো না, সেকশন না বুঝলে আমরা ডেভেলপমেন্ট করতে পারবো না। আগামী যে 4-5টা শীট যা হবে তা কিন্তু পুরোপুরি বসে আছে এই প্রজেকশনের সেন্সের ওপর। যদি প্রজেকশনে এখনো কারো ডাউট থাকে তাহলে আমরা নেক্সট দিন আবার কিছু পুরোনো ড্রয়িং করে দেখাতে পারি, যাতে করে আমরা সেকশন অফ সলিড বা ডেভেলপমেন্টে আমাদের কোনো অসুবিধা না হয়। এখনো যারা ভালো করে ক্লাস, হ্যালো, হ্যাঁ স্যার একটা আমার এখনো ডাউট আছে, যেটা হচ্ছে দুটোর সাথে ইনক্লাইন থাকলে কি করব সেটা আমি এখনো বুঝতে পারিনি স্যার। আমি তো ক্লাস লাইনে? করিয়েছি লাইনে। স্যার ওই হ্যাঁ, ক্লাসটাতে আমি ছিলাম না স্যার। এ বাবা, ঠিক আছে আমি ভিডিও দিয়ে দেবো। নেক্সট বুধবার দরকার হয় আমরা আরেকটা, যদি আমাদের পরীক্ষা চলছে এখন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে, তো তার জন্য আমরা যদি সময় পাই আমরা লাইনের কিছু ড্রয়িং আমরা করে দেবো বা ভিডিও করে দেবো, ঠিক আছে? স্যার আমি সুবিধা হবে না। একটুখানি লিভ হয়ে গেছিলাম নেটওয়ার্কের জন্য, আমাকে এই জায়গাটা একটু বুঝিয়ে দেবেন? মানে ট্রানকেটেড জায়গাটা লিখেছি তা ওইটুখানি, তারপরে তো এটা করালেন বোধহয়, তো এইটুকু জানতে পারিনি। হচ্ছে আমি বুঝিয়ে দিচ্ছি। ট্রাঙ্কেটেড ব্যাপারটা হচ্ছে বেসের সাথে আমি তাকে ইনক্লাইন্ড ভাবে কাটছি। ঠিক আছে, ফার্স্ট টাইমে যেমন আমি বেসের সাথে প্যারালাল ভাবে কেটেছিলাম বলে আমার বেস যা ছিল, আমার টপটা তারই ছোট সাইজের হয়েছিল। কিন্তু ট্রাঙ্কেটেডে দেখো, তুমি যেহেতু ইনক্লাইন ভাবে কাটছো, তুমি একদম বেসের মতোই শেপ তুমি পাবে না, যেহেতু তুমি ট্রাঙ্কেটেড ওয়েতে কাটছো। ঠিক আছে, যে শেপটা পাবে, এই যে ভাবে কাটাটা, বেসের সাথে ইনক্লাইন হয়ে কাটাটা, এটাকে বলে ট্রাঙ্কেটেড। আর বেসের সাথে প্যারালাল ভাবে কাটাটাকে বলে ফ্রাস্টাম। ফ্রাস্টামে আমরা বেসের প্যারালাল ভাবে কাটছি বলে আমরা বেসেরই ছোট পোর্শন পাই, সেম শেপের, সাইজটা ছোট হয়ে যায়। কিন্তু ট্রাঙ্কেটেড সেটা হয় না। ট্রাঙ্কেটেড আমার শেপ এবং সাইজ দুটোই ভ্যারি করে, যেহেতু আমার অ্যাঙ্গেলটা
আলাদা, ইনক্লাইন্ড টু দা বেস। ঠিক আছে, এটাই বলা ম্যাম বলা ফার্স্ট টার্মটা তো বুঝেছি ম্যাম, এই ট্রাঙ্কেটেডটা একবার এঁকে দেখাবেন, এই জায়গাটা একবার আচ্ছা একটু দেখি। ঠিক আছে, আমি আরেকবার এঁকে দেখাচ্ছি। হ্যাঁ ম্যাডাম, আঁকতে আঁকতে আমি অন্য একটা কথা বলি যে ট্রাঙ্কেটের ম্যাম ফার্স্ট এটা কি টার্মে ট্রাপিজিয়াম যেমন তো শেপ আসবে উপরটা তাহলে? বলো বলো কি বলছো? ম্যাম তাহলে এই ইনক্লাইন ভাবে কাটার জন্য স্কোয়ার পিরামিডটা ট্রাপিজিয়ামের শেপ আসবে কি? না, ট্রাপিজিয়াম ঠিক হবে না, অনেকটা ডায়মন্ডের মতো শেপ আসবে, মানে শেপ এবং সাইজ দুটোই ভ্যারি করবে। ঠিক আছে, দেখো আমি আঁকছি, আরেকবার দেখে নাও। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এতে খুব ভালো করে বুঝতে পারবে। যেমন তুমি একটা শশাকে নিয়েছো, শশাকে যদি তুমি চপার দিয়ে কাটো, যদি গোল গোল রিং করতে যাও তাহলে কি করতে হয়, তোমার সঙ্গে মানে তোমাকে মানে চপারের যে কার্ডবোর্ডটা তার সঙ্গে পারপেন্ডিকুলারলি কাটছো, অর্থাৎ তোমাকে ফার্স্ট টার্ম হচ্ছে তখন, অর্থাৎ তোমার গোল গোল রিং পিস গুলো বেরোচ্ছে। কিন্তু ক্যাটারাররা এখন কিভাবে কাটে, এটাকে বড় দেখানোর জন্য একটু ইনক্লাইন্ড করে করে কাটে, দ্যাট ইজ ট্রাঙ্কেটেড। দেখো যে ছিলে না, সে একটু দেখে নাও, এটা হচ্ছে আমার স্কোয়ার পিরামিড। ঠিক আছে, আমি এইভাবে কাটছি, বেসের সাথে ইনক্লাইন ভাবে আমি কেটে দিলাম। তখন আমি যে শেপটা পাবো, আমি যে পদ্ধতিতে আঁকছি এটা কিন্তু একদম ঠিকঠাক খুব একটা নয়, তোমাদের বোঝানোর জন্য আমি মোটামুটি ভাবে একটা আঁকছি, শেপটা একদম অন্যরকম আসে। এই শেপটা কোন শেপ, কেটে ফেলার পর এই পোর্শনটা কিন্তু আমি রিমুভ করে ফেলছি, তখন আমি যদি ওপর থেকে দেখি তখন আমি এই রকম একটা শেপ দেখতে পাবো, যেটা কিনা বেসের শেপের মতন হবে না। ঠিক আছে, এটাকে বলে ট্রাঙ্কেটেড। ওকে ম্যাম। বোঝা গেল? ইয়েস ম্যাম। স্যার খুব সুন্দর এক্সাম্পল দিয়েছিলেন, সেটা শুনেছো কি, বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম, হ্যাঁ, বুঝতে পেরেছি। ওইটা মাথায় রাখবে। ফার্স্ট টার্ম হচ্ছে গোল গোল করে শশাকে কাটা, আর ট্রাঙ্কেটেড হচ্ছে ওই যে এখন যেরকম ভাবে করে না, একটা ওভাল টাইপের একটা শেপ আসে, একটা অদ্ভুত শেপ আসে, ওইটা সেম ভাবে তোমার গাজরও হবে, তাই তো? গোল গোল করে কাটলেই ফার্স্ট টার্ম, আর আরেকটা যেভাবে চপ করছে ওটা হচ্ছে অন্য ধরনের শেপ, সেটা হচ্ছে বাই ট্রাঙ্কেটেড আমরা পাচ্ছি। এবং সেটা যদি দেখতে চাও, এরপর যে বিয়ে বাড়িতে যাবে ক্যাটারারদের কাছে গিয়ে দেখে নেবে ওরা কিভাবে কাটছে, দেখবে ছুরিটা কিভাবে রাখা যাচ্ছে, বাড়িতেও নিজেরা করতে পারো। ছুরিটা যদি শশার সাথে পারপেন্ডিকুলার ভাবে রাখো তাহলে গোল গোল কাটবে, আর যদি ছুরিটাকে একটু ইনক্লাইন করে নাও তাহলে অন্য ধরনের শেপে কেটে যাবে। বুঝেছো? বাড়িতে একটু ট্রাই করে দেখো, আবার আঙুল কেটে ফেলো না। বুঝতে পেরেছো সবাই? কোনো প্রবলেম বাবা? নো ম্যাম, বুঝেছি। প্রত্যেককে রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা কেউ ক্লাস অ্যাবসেন্ট করো না। এটা কিন্তু আমরা প্রজেকশনের শুরু থেকেই বলে আসছি, এবং তারও আগে থেকে বলে আসছি যে প্রজেকশন যখন শুরু হবে কেউ ক্লাস অ্যাবসেন্ট করবে না, কারণ একটা ক্লাস অ্যাবসেন্ট হওয়া মানে তুমি অনেকটা পিছিয়ে গেলে। এবারে ভাবো, তোমার ডাউট যদি আমরা ক্লিয়ার করতেই যাই, আমরা কিন্তু তাহলে এগোতে পারবো না, সিলেবাস শেষ করতে পারবো না। ইটস নট পসিবল। ওকে, কেউ প্লিজ অ্যাবসেন্ট করো না। আমরা কিন্তু অনেক প্রবলেম থাকা সত্ত্বেও সমস্ত ক্লাস নিচ্ছি। আমরা যদি নিতে পারি, তোমাদের ক্লাস করতে অসুবিধে কোথায় বলো তো? আমরা ক্লাসগুলো কেন নিচ্ছি? কারণ ডিসকন্টিনিউ হলে তোমাদেরই সিলেবাসটা শেষ হবে না এবং তোমাদের বুঝতে অসুবিধে হবে। সেদিনকার ড্রাইভিং টেস্ট ছিল আমার। যাই থাকুক, আমি কোনো এক্সপ্লেনেশন চাইছি না, কিন্তু মানে চেষ্টা করো কোনো ক্লাসই যেন অ্যাবসেন্ট না হয়, বিশেষ করে এই প্রজেকশন আমরা বারবার করে বলেছি। ঠিক আছে, কেউ আর অ্যাবসেন্ট হয়েও না। আজকে যা যা হয়েছে সবাই বুঝেছো? সবাই একবার কিন্তু সন্ধ্যেবেলায় রিডিং দিও। অবজেক্টিভ প্রচুর আসে, প্রচুর প্রচুর। এবং কোনগুলো অবজেক্টিভে মানে থিওরির জন্য আছে আর কোনগুলো আমাদের ড্রয়িং করতে লাগে, আমি তো বলেছি আমাদের ড্রয়িং করতে লাগে প্রিজম, পিরামিড, সিলিন্ডার, কোন, স্ফিয়ারও খুব একটা আসে না।
ঠিক আছে, এই 4টে জিনিস নিয়েই আমরা এগোবো। কিন্তু ওই যে ভয়ঙ্কর ভয়ঙ্কর নামগুলো ডুডেকাহেড্রন, টেট্রাহেড্রন, এগুলো কিন্তু অবজেক্টিভে আসে, কাজে তার জন্য তোমাদেরকে ওইগুলো জানতে হবে যে কোন কটা করে ফেস থাকে আর তাদের কিরকম দেখতে। ঠিক আছে, সবার কাছে এনডিভার্টের বই আছে, সবাই একটু আজকে পড়ে নিও আজকে যা যা পড়ালাম। বুধবার দিন কলেজে যাব, কলেজে গেলে আমরা বিভিন্ন ধরনের ছোট্ট ছোট্ট সলিডের আমাদের রেপ্লিকা রয়েছে উডেন, সেগুলো দেখবো, আরো ভালো লাগবে। কারো কোনো প্রবলেম আছে? স্টুডেন্ট সবাই বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম, পেয়েছি। ইয়েস ম্যাম, বুঝতে পেরেছি। Yes, ma'am. আজ মনে হয় নাজিম নেই, নাহলে ও একবার অন্তত বলতো যে প্লিজ হিন্দিতে বলুন। আছো? মনে হয় নেই। যাই হোক, আজকে তো আমার হিন্দি বলার কিছুই নেই, কারণ আমি পুরোটাই ইংলিশেই বলেছি। এটা সেরকম কিছু না বলার জন্য। শুধু ক্লাসগুলো ফলো করো, শুধু আমার ক্লাস না, সব টিচারই যে যা ক্লাস করাচ্ছে সবটাই ফলো করো, কারণ তোমাদেরও কিন্তু এক্সাম দিতে হবে। এমন নয় যে এক্সাম দিতে হবে না। আর শুধু এক্সামের জন্য না, নিজের জানার জন্যই পড়ো। ফার্স্ট ইয়ার যদি ঠিক মতো না পড়ো, সেকেন্ড ইয়ারে পারবে না, অটোমেটিক্যালি পারবে না। আবার সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ কেউ প্রজেকশনের কোনো ক্লাস অ্যাবসেন্ট করো না, প্লিজ করো না, তাহলে কিন্তু অনেকটা পিছিয়ে পড়বে। এবং সবার ডাউট যদি এইভাবে আমরা ক্লিয়ার করতে থাকি, তাহলে আমরা সিলেবাস শেষ করতে পারবো না। ওকে? ওকে। যেমন আমাদের একজন স্টুডেন্টের একটা প্রবলেম পড়েছিল, টাইমটা তুমি পারলে চেঞ্জ করে নিতে বাবা একটু, যে সানডে, স্যাটারডে, সানডে সেগুলো করে নাও, যেখানে কোনো সমস্যা হয় না। ক্লাসের ভিডিও তো পেয়ে যাবে। হ্যাঁ, সে তো পাবে, সে তো বেশ কিছুদিন পরে পাবে না, কারণ এতগুলো Yes, ma'am, ক্লাসের ওইটা একটা ভিডিওটা সঙ্গে সমস্যা। সঙ্গে পড়ে ফেলাও সম্ভব নয়। ইয়েস ম্যাম, ইয়েস। হ্যাঁ। ঠিক আছে, আর কিছু বলার নেই তো কারো? কোনো প্রবলেম নেই তো? নো ম্যাম। আজকের ক্লাসটা খুব মনোটোনাস হলো, তাই তো? আজকের ক্লাসটা অতটা ভালো লাগলো না, পুরোই মনে যেন ড্রয়িং না একটা থিওরি পেপার পড়ে গেলাম, কিন্তু এটাও খুব ইম্পর্টেন্ট ছিল। কোথায় এটা থিওরির মতো লাগলো না কোথায়, কারণ আপনি তো সব ডায়াগ্রাম মানে ড্রয়িং করে করেই তো বোঝাচ্ছিলেন, কিছু এরকম কিছু হ্যাঁ, সেটা তো বাবা করতে হবে, সাবজেক্টটাই যেহেতু ড্রয়িং, ড্রয়িং ছাড়া তো কিছু Yes, হয় না। ভালোই লাগছে। তাও আমার মনে হলো যে খুব একটা অ্যাট্রাকটিভ লাগলো না, আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, কারণ তোমাদের যেভাবে আমরা ঠিকই পড়াই আছে। ঠিক সেরকম হলো না ক্লাসটা। যাই হোক, তোমাদের ভালো লেগেছে শুনে ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ স্টুডেন্ট, থ্যাংক ইউ জয়ন্ত, থ্যাংক ইউ অর্গানাইজার Thank you, স্যার, ma'am. হ্যাভ আ Thank you, নাইস sir. ডে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ স্যার। Thank you, ma'am. Thank you, sir.